টুসির থেকে 1.5 হাত দূরত্ব বজায় রেখে সুজন কথা বলছে। এমন সময় টুসি সুজন দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে আচমকায় রাফির আগমনে। সুজন কিছুটা সরে এসে রাফিকে বলল, ভাই তুমি এখানে? টুসি আর তার কথা শুনে নিয়েছে রাফি, এটা ভেবেই কিছুটা ঘাবড়ে গিয়েছে তারা দুজনেই। রাত 11:30টার বেশি বাজে, আর তুই এখানে? যা ঘুমিয়ে পড়, সকালে তোর সাথে আমার কথা আছে। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, কিন্তু আমার কথা আছে ওর সাথে। সুজন টুসির দিকে তাকাতেই দেখে টুসি মাথাটা হালকা নেড়ে তাকে যেতে না বলছে। রাফি একবার টুসির দিকে শক্ত চোখে তাকিয়ে সুজনকে বলল, যেতে বলেছি আমি তোকে। সুজন আর 1 সেকেন্ডও দাঁড়াতে পারল না। কেমন যেন অপমান বোধ কাজ করলো। টুসির দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে বেরিয়ে আসলো সে। আজ চলে যেতে চেয়েছিল, কিন্তু রাফি এক প্রকার জোর করে রেখেছে তাকে, এটা বলে যে আগামীকাল সুজন আর সে তাদের বাসায় যাবে। সুজন বলেছিল সে সকাল হলে আসবে, এসে দরকার হলে এখানে নাস্তা করবে। তবুও সে আজকে থাকতে চায় না। সব শেষে রাফি ফোন করে সুজনের বাসায় এবং জানায় সে আজ রাতে ফিরছে না। সুজন আর না করতে পারেনি। হয়তো জোর করে সেও চলে যেতে পারত, কিন্তু ভাইয়ের কথার অসম্মান হবে ভেবে আর যেতে পারেনি। আর সেই ভাই এখন এইভাবে তাকে রুম থেকে বের করে দিল। সে তো এসেছিল টুসির মনের অবস্থা জানতে। বাইরে সবাই আনন্দ করছে, আর এইটুকুন একটা মেয়ে ঘরে বসে কতটা কষ্ট পাচ্ছে টুসি মুখে স্বীকার না করলেও সে সেটা জানে। সুজন চলে যাওয়ার পরে রাফি তাকিয়ে থাকে টুসির দিকে। চোখের আড়াল হতেই শক্ত রাগী চোখে টুসির দিকে তাকায়। রাফির এমন চাহনি দেখে টুসির মনে হলো সে হিংস্র সিংহের গুহায় ঢুকে পড়েছে। এখন তার উপরে শুধু হামলে পড়ার অপেক্ষা মাত্র। তার নিজেকে বাঁচাতে এদিকে ওদিকে তাকিয়ে খুব সাবধানে ধীর পায়ে পিছিয়ে যেতে থাকে টুসি, যেন কিছু পেলেই সে হিংস্র সিংহকে আঘাত করতে পারে। টুসি যত পিছিয়ে যায় রাফি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ততটাই এগিয়ে যেতে থাকে। ব্যালকনিটা খুব বেশি বড় না হওয়ায় টুসি মাত্র কয়েক পা পিছিয়ে যেতেই ওয়ালে পিঠ ঠেকে যায় তার। এটা দেখে রাফি ভুরু কুঁচকে সর্বোচ্চ বিরক্ত নিয়ে বলল, কি বলেছিলে তুমি ওকে আমার বিষয়ে? আমি নিচু মন মানসিকতার মানুষ? টুসির নাকের পাটাটা ফুলে ওঠে। ভুল তো সে কিছু বলেনি। দোষী না হয়েও বারবার তাকে দোষারোপ করেছে। নোংরা মেয়ে বলেছে বারবার। নোংরা মানে অপরিষ্কার হলেও তার নামের সাথে এটা জুড়ে তাকে সবসময় নিকৃষ্ট মানুষের কাতারে ফেলেছে। এটা টুসি 5 বছর আগে বুঝতে না পারলেও এখন ঢের বুঝতে পেরেছে। এমন একটি শব্দ যে বিচক্ষণ মানুষ কারোর নামের সাথে জুড়ে দেয়, তার মন মানসিকতা নিচু ছাড়া আর কি হতে পারে? সে তো নোংরা মেয়ে নয়। তাহলে সে কেন ভয় পাবে এমন আক্রমণে? না, সে আর ভয় পাবে না, বরং বুক ফুলিয়ে বলবে, নোংরা মেয়ে আমি নই, আপনি নোংরা মন মানসিকতার মানুষ। মনে মনে বলবে ভেবেও বলতে পারছে না, এটা ভেবে যে তার মতো সেও নিচু মনের পরিচয় দিবে না। টুসির ভাবনার মাঝে রাফি টুসির এতটাই কাছে এগিয়ে এসে দাঁড়িয়েছে টুসি নিজেও বুঝতেও পারেনি। খাম্বার মতো শটান হয়ে নিজের সামনে রাফিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকটা অস্বস্তি বোধ করলো টুসি। টুসির ভাবনাকে তোয়াক্কা না করে রাফি চিবিয়ে চিবিয়ে বলল, কি ভেবেছো কি নিজেকে? একটু সুন্দর হয়েছে বলে কি অপ্সরা মনে করছো যে তোমার মূল্যায়নের তোয়াক্কা করব আমি? মানে তোমার মূল্যায়ন পাওয়ার জন্য, তোমার রূপের তারিফ করার জন্য বসেছিলাম আমি এতদিন? রাফির উচ্চতার তুলনায় টুসি অনেকটা নিচু। তার উপর একদম শটান হয়ে সামনে দাঁড়িয়ে থাকায় চোখ উল্টিয়ে টুসি অবাক হয়ে তাকায় রাফির দিকে। সে কি বলেছে একবারও তার রূপের বর্ণনা করতে? আর রূপের সাথে বা মূল্যায়নের কি প্রশ্ন আসছে? টুসিকে চুপ থাকতে দেখে রাফির মেজাজটা আরো খারাপ হয়ে যায়। এতক্ষণ তার নামে কত কি বলছিল, আর এখন সব কথা শেষ হয়ে গেছে তাকে সামনে দেখে। যে কথাটা তার সামনে বলতে পারে না, সেই কথাটা অন্যের সামনে বলার ক্ষমতা রাখে কি করে এই মেয়ে, সেও সেটা দেখতে চায়। টুসির এতটা কাছাকাছি রাফি থাকায় শ্বাস আটকে গেছে যেন টুসির।
রাফির সাথে কথা বলতে তার বিন্দু মাত্র ইচ্ছে করছে না, তাই পাশ ঘুরে চলে যেতে উদ্যোগ নিতেই রাফি ওয়ালে এক হাত দিয়ে টুসিকে থামিয়ে দেয়। এবার টুসি একটু ভয় পেয়ে যায়। খুব দ্রুত শ্বাস ওঠানামা করছে টুসির। অন্য পাশ ঘুরে যেতে নিবে, তার আগেই আবারও রাফি তার অন্য হাত ওয়ালে এমনভাবে রাখে যেন টুসি বের হতে না পারে তার হাতের বেড়াজাল থেকে। টুসির কপালে ঘামের বিন্দু বিন্দু কমা জমতে দেখে রাফি আবারও দাঁতে দাঁত চেপে বলল, এইটুকুন একটা মেয়ে যার নাক টিপলে এখনো মনে হয়। আবার এত চ্যাটাং চ্যাটাং কথা আসে কোথা থেকে? আত্মসম্মান দেখাচ্ছ সবাইকে, নিজের দায়িত্বটুকু নিজে নিতে পারো না। আবার আমার বাড়িতে থেকে আমার পরে আমার খেয়ে আমার নামেই বদনাম করতে শুরু করেছো। তার আত্মসম্মান নিয়ে কথা বলা আর সহ্য করতে পারল না টুসি। নিজের দায়িত্ব বলতে ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে না, তাই বলে কি আত্মসম্মানও নেই তার? আর তার তা খাচ্ছে মানে? সে তো মায়ের সন্তান, তাই তার আম্মা তার দায়িত্ব নিয়েছে। সে কি বলেছিল তার দায়িত্ব নিতে? ভালোবেসে মা হয়ে সন্তানের দায়িত্ব পালন করছেন, এতে রাফির সমস্যাটা কোথায়? রেগে গিয়ে টুসি এবার মুখ খুলল, আমি আমার মায়ের তা খেয়ে পরে মানুষ হচ্ছি, তাতে আপনার সমস্যা কোথায়? এহ, মায়ের তা খাচ্ছে মানে? আমি না থাকলে মা পেলে কোথায়? ভুল বললেন। আশ্রমের অনেকেই তো আমাকে মা বলে ডাকে, তারা সবাই নিশ্চয়ই আপনার জোর করে বিয়ে করা বউ নয়। এই মেয়ে, কি বললি তুই? অনেক রাত হয়েছে, একটা নোংরা মেয়ের সাথে এতক্ষণ কথা বলার কোনো দরকারই আপনার নেই। যান, নিজের রুমে যান, যে ঘুমিয়ে পড়ুন। তীব্র রাগে ফেটে পড়ল রাফি। মনে হলো তার শরীরে কেউ যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। এটা মেয়ে না হয়ে যদি কোনো পুরুষ হতো, তাহলে এতক্ষণে এক ঘুষি মেরে নাক ফাটিয়ে মনের জ্বালা সব মিটিয়ে নিত রাফি। কিন্তু আফসোস, এই রাগটাকে দমন করার জন্য এখন এই মুহূর্তে তার স্মোক করা প্রয়োজন। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর থেকে কিভাবে কিভাবে যেন রাফির এই বদ অভ্যাসটা হয়ে গেছে। যখন অতিরিক্ত টেনশন করে, মনের ভিতরে অতিরিক্ত রাগ ক্ষোভ জমা হয়, তখন সে একের পর এক স্মোক করে এবং মুহূর্তে তার একটা সবচেয়ে বেশি প্রয়োজন। আর এক সেকেন্ডও সে দাঁড়িয়ে রাফি সোজা থাকতে পারল না, নিজের রুমে সোজা চলে আসলো। পরের দিন সকালে ভোর 6টায় ছাদে এক্সারসাইজ করার জন্য ওঠে রাফি। দেশে এসে জিমে যাওয়ার তার কাছে কিছুটা বিরক্তিকর বলে মনে হয়। তাছাড়া মাত্র 2 মাসের জন্য এইসব ঝামেলায় রাফি ফেস করতে চায় না। যে কয়দিন আছে নিজেকে ফিট রাখতেই বাড়িতেই এক্সারসাইজ করবে সে। সারা রাত তার ঘুম হয়নি। এতটুকুন একটা মেয়ের সামান্য কথার ধাস এতটা তীক্ষ্ণভাবে আঘাত করেছে রাফির মনে যে কিভাবে এর প্রতিশোধ নেবে সেটাই ভেবে বসেছে। আর সারাটা রাত সিগারেটও শেষ করেছে একের পর এক। সর্বপ্রথম সুজনের সাথে বোঝাপড়া করবে সে। ভাইয়ের সম্পর্কে এমন কথার প্রেক্ষিতে কেন কোনো উত্তর দিল না সে? তাকে জানতেই হবে। ভাইয়ের থেকে কি বাইরের একটা মেয়ের মূল্য তার কাছে অনেক বেশি হয়ে গেল এখন? জানতে না পারা পর্যন্ত সে স্বস্তি পাবে না। জনি উঠে ফ্রেশ হয়ে রাফির রুমে আসে। রাফিকে কোথাও না দেখে নিচে নেমে খোঁজ করে। সুজন মমতা বেগমের পাশে ছোট্ট একটা সিঙ্গেল সোফায় ছিল রাতে। সারাটা রাত সেও ঘুমাতে পারেনি টুসির চিন্তায়। ভাইকে রাতে যেভাবে রেগে যেতে দেখেছে, না জানি মেয়েটার সাথে কি করেছে তখন। তাছাড়া মাথায় আরো একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আর তা হলো রাত 11:30টার বেশি বাজে আর তুই এইখানে? সকালে তোর সাথে আমার কথা আছে। সে তখন অত রাতে টুসির রুমে গিয়েছিল সেটা ঠিক খেয়াল করে উঠতে পারেনি। এতদিন পর এমন গল্পের মাঝে ডুবে থাকায় কোনোভাবে এর জন্য টুসিকে কথা শোনাবে না তো তার ভাই? আচ্ছা, তার ভাই কি জেলাস ফিল করছিল কোনোভাবে? কথাটা শুনে তো তেমনই মনে হলো, কিন্তু তা কি করে সম্ভব? যাকে 2 চোখে দেখতে পারে না তার জন্য কি করে জেলাস হয়? আচ্ছা, সকালে এমন কি কথা বলবে তার ভাই? সুজনের মাথায় আসছে না। টুসি সকাল থেকে এখনো পর্যন্ত রুম থেকে বের হয়নি। অন্যদিন হলে তো সে খুব সকালে উঠে নাস্তা রেডি করে ফেলতো মমতা বেগমের সাথে, কিন্তু আজ রুবি রোহানকে নিয়ে
সোজা রুনার ঘরে আড্ডা বসিয়েছে সকাল সকালই। রুবি বিয়ের পর এই বাড়িতে আসলেই এমনটা হয়। সকালবেলা দুই বোন আর রোহানকে নিয়ে আড্ডার মেলা শুরু হয়ে যায় রুনার রুমে। এটা নিয়ে মমতা বেগম কিছুই বলে না। এক সুতোয় বাঁধা দুই যমজ বোন তারা, যখন দেখা হবে একে অপরের সাথে জড়িয়েই থাকবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া মমতা বেগম তার গুরুজনদের কাছ থেকে শুনেছেন গাঙ্গে গাঙ্গে দেখা মেলে, কিন্তু বনে বনে নয়। তিনি চান তারা দুই কন্যার বেলায় যেন এমনটা কখনো না হয়। জনি বিগত 3 বছর ধরে দেখছে টুসির পরিবর্তন। যত যাই হোক, ভোর হলে তাকে রুমে পাওয়া যাবে না, সোজা কিচেনে এসেই ঠুকঠুক করা শুরু করে দিবে। কিন্তু আজ টুসিকে নিচে না পেয়ে জনির মনেও খটকা লাগে, কারণ রাফি নিজের রুমে নেই। তাহলে কি সেও? সিসি, জনি কি ভাবছে এইসব? রাফি আর যাই হোক চরিত্রহীন নয়। আর টুসির বিষয়টা একদমই আলাদা, কারণ রাফি টুসিকে দুই চোখে দেখতে পারে না। টুসির রুমে তো দূরে থাক, টুসির ছায়ার দিকেও তাকাবে না রাফি। কিন্তু ছেলেটা গেল কোথায়? জনি বুঝতে পারছে না। সকাল 8:30টার দিকে সবাই নাস্তা করে বসে আছে হল রুমে। সুজনের মুখে কোনো কথা নেই। রাফি ক্ষণে ক্ষণে সুজনের দিকে তীক্ষ্ণ চোখে তাকাচ্ছে, বারবার চোরা চোখে। চোখে চোখ পড়লেই সুজনের চিন্তা টুসিকে নিয়ে। রুবি রোহানকে জনির কোলে দিয়ে মমতা বেগমের সাথে খাবারগুলো কিচেনে নিয়ে যাবে বলে গোছগাছ করছে। জনি রোহানকে কোলে নিয়েই বন্ধু মহলে গল্প জুড়ে দিল রাফির সাথে। কিন্তু রাফির মনোযোগ অন্যদিকে। একবার রাফির চোখ কাউকে খুঁজছে, তো আর একবার সুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে। মমতা বেগম রুনার কাছ থেকে টুসির কথা জিজ্ঞাসা করলেই রুনা বলছে সে আসছে। টুসি আসছে আসছে করে মমতা বেগম খাবার কিচেনে একেবারেই নিতে পারছে না। বসে আছে ডাইনিংয়ে। জনি, সুজন, রাফি 3জন মিলে সুজনের বাসায় যাবে, সেটা নিয়েই আলোচনা করছে জনি। সেই দিকে রাফির কোনো খেয়াল নেই। রাফি তার মমকে টুসির জন্য এতটা ভাবতে দেখে ভেতরে ভেতরে জ্বলে যাচ্ছে। এই মেয়েটাকে এত কেন প্রাধান্য দিতে হবে, রাফি বুঝতে পারে না। প্রায় 9টার দিকে টুসি গোল্ডেন পাড়ের কালো সালোয়ার কামিজ আর কানে বড় ঝুমকো, চোখে গাঢ় কাজল পরে রুম থেকে একেবারেই সেজে গুজে বের হয়ে আসে টুসি। নিচে নেমে টুসি ডাইনিং এর কাছে এসেই দাঁড়ায়। সুজন টুসিকে এতক্ষণ পর দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। জনিও টুসিকে দেখে স্মিত হেসে দেয়। রাফি আর চোখে একবার তাকিয়ে থমকে যায়। হলদে ফর্সা শরীরে কালো রংটাই টুসির যেন সন্ধ্যা তারার মতো করে জ্বলজ্বল করছে রাফির চোখে। মুহূর্তেই এতক্ষণে জমে থাকা রাফির সমস্ত রাগ পানি হয়ে যায়। অস্ট্রেলিয়ায় এত ধবধবে মানুষ দেখেছে রাফি, কিন্তু টুসির তুলনায় তাদের সবাইকে যেন ফ্যাকাশে মনে হলো রাফির কাছে এখন। মাংকুয়া জাপানি এক নারী, তবে জাপানি মেয়েদের তুলনায় মাংকুয়া তাদের চোখে সেরা খেতাবটাই হয়তো পাওয়ার ক্ষমতা রাখে। অথচ সেই মাংকুয়াও যেন টুসির এখনকার রূপের কাছে হার মেনে যাবে বলে রাফির মনে হলো। মমতা বেগম 2 পিস জেরি আর রুটি দিয়ে মুখে পুরে দিয়ে বলল, শরীর সুস্থ আছে তো তোর? একেবারে বের হলি যে, তাও এত সেজে গুজে। আসলে আম্মা, ভাবছি আজ কলেজ থেকে সোজা মেরুনদের বাসায় যাব। রোনা আপু ফোন করে বলেছে ওকে। অনেকদিন ওদের বাসায় যাওয়া হয় না, তো তুমি তো জানো। তাছাড়া এখন এই 4 দেওয়ালের মাঝে নিজেকে বোবা বানিয়ে বন্দি না করে একটু উন্মুক্ত পরিবেশে যে মনের ভাব প্রকাশ করে আসাটাই উত্তম বলে আমি মনে করি। এটা অন্তত কারোর চোখে পড়বে না, এতে কারোর সমস্যাও থাকবে না। টুসির এই কথাটা যে রাফিকে উদ্দেশ্য করে বলেছে, এটা সুজন এবং রাফি দুজনেই বুঝতে পেরেছে। মুহূর্তেই রাফির চিন্তাধারা পাল্টে আবারও রাগে পরিণত হলো। নাগের পাটাটা একেবারে ফুলিয়ে দাঁতে দাঁত চেপে রাফি সুজনের দিকে তাকায়। সুজন সেই দৃষ্টিতে মুখটা চেপে হাসি থামাতেই মাথা নিচু করে নিল। টুসি 1 গ্লাস পানি খেয়ে সুজনকে বলল, সুজন ভাই, তুমি বাইক নিয়ে এসেছো না? আমাকে একটু পৌঁছে দেবে কলেজে? এতে জিজ্ঞাসা করার কি আছে, তুই সামনে এগো, আমি আসছি। সুজন বসা থেকে উঠে দাঁড়াতেই রাফি ফট করেই বলল, কোথাও যাচ্ছিস না এখন তুই?
আমি এক্ষুনি বের হব তোর সাথে ওই বাসায়। লেট হলে কিন্তু আমি আর যাব না। কিন্তু ভাই আমি যাব আর আসবো, বড়জোর 10 মিনিট সময় লাগবে। আমি 5 মিনিটের মধ্যেই বের হব। সো আর একটা কথাও নয়। টুসি বুঝতে পারে রাফি ইচ্ছে করেই সুজনকে যেতে দিতে চাইছে না, তাই এটা বলছে। মমতা বেগম বিষয়টা বুঝতে পেরে রাফিকে বলে, তুমি পোশাক পাল্টে রেডি হয়ে নিচে নেমে এসো। সুজন ততক্ষণে টুসিকে কলেজে পৌঁছে দিয়েই চলে আসবে। কিন্তু মম, কোনো কিন্তু নয় রাফি, মেয়েটাকে এইভাবে একা পথে ছেড়ে দেওয়া ঠিক হবে না। সুজন প্রায় প্রতিদিনই টুসিকে কলেজে নিয়ে যায় আর নিয়ে আসে। তুমি চেঞ্জ করে নাও, ওর খুব বেশি একটা সময় লাগবে না। রাফির এবার ভীষণ রাগ হলো। এই মেয়েটার প্রশ্ন উঠলেই রাফিকে সবসময় হার মেনে নিতে হয়। কিন্তু কেন? এই মেয়েটাকে সবাই এত গুরুত্ব কেন দিবে? কেন বারবারই রাফিকে মেনে নিতে হবে সব? সবাই কেন ওর পক্ষই নিবে? এই সব উত্তর কারোর সবার কড়ায় কন্ডায় পেতে চায় রাফি। তাই রাফি কড়া গলায় বলল, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। সুজন আমার সাথেই যাবে, আর কারোর সাথে নয়। যার দরকার পড়বে সে নিজের ব্যবস্থা নিজেই করে নেবে। টুসির মেজাজটা এবার খারাপ হয়ে গেল। কি ঘাড় তেরা লোক, ভাবা যায়! নিজের জেদ বজায় রাখতে সবসময় এগিয়ে থাকে যেন। কিন্তু আমাদের তো আরো পরে যাওয়ার কথা ছিল। কিন্তু আমার এক্ষুনি যেতে মন চাইছে। চো, গেলে এক্ষুনি যাব, নয়তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুজন তোর সাথেই যাবে, ওকে? আর এক্ষুনি যাবে। এক কাজ করি, আমি না হয় টুসিকে কলেজে দিয়ে আসি। তুই এগিয়ে দিয়ে আসবি মানে? তুই যাবি না আমাদের সাথে? কি যন্ত্রণা! আমি কি বলেছি আমি যাব না? তুই সুজনের সাথে যা, আমি আসছি। নো, তুইও আমাদের সাথেই যাবি, তাও আবার এক্ষুনি। এবার টুসি আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না। ঘাড় তেড়ামো করার একটা লিমিট থাকে, কিন্তু এই লোকটার তো শুধু ঘাড় তেড়া নয়, বরং পুরোটাই তেড়া। কি ভেবেছে কি সে? কেউ না এগিয়ে দিলে সে যেতে পারবে না? সে কি বাচ্চা নাকি এখনো? কারোর প্রয়োজন নেই তাকে এগিয়ে দিতে যাবার, সে একাই পারবে। এখানে দাঁড়িয়ে এইভাবে কথা শুনে অপমান হবার থেকে সে একাই চলে যাবে, এটাই ঢের ভালো। কাঁধের ব্যাগটা আরো শক্ত করে চেপে ধরে টুসি হনহন করে চলে গেল। মমতা বেগম পেছন থেকে ডাকতে যেও ডাকলো না। রাগী চোখে সবাই রাফির দিকে তাকালেও কেউ বুঝতেও দিল না যে সবাই রাফির এমন কাণ্ডে বিরক্ত হয়েছে তার প্রতি। একটু বেশি বিরক্ত নিয়ে জনি রাফির পেছন থেকে ঘুরে সোজা উপরে যে চেঞ্জ করতে যায়। সুজন টুসির চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। মেয়েটাও যে ভীষণ অভিমানী আর জেদি, কেউ না জানলেও সুজন ঠিকই বুঝতে পারে টুসিকে। দরজার দিকে তাকিয়ে নাকের পাতাটা ফুলিয়ে রাফির আগে ফুটছে। রাফির ধারণা টুসির তেজ দেখিয়ে তাদের সামনে থেকে চলে গেলেও আবারও ফিরে এসে মমতা বেগমের কাছে এসে অনুনয়ের সুরে অনুরোধ করবে যেন কেউ তাকে কলেজ অবধি পৌঁছে দেয়। আর রাফির ধারণা সত্য হলে টুসির আত্মসম্মান নিয়ে গর্ব করার স্বাদ জনমের মতো মিটিয়ে দেবে সে। এতটুকুন একটা মেয়ে আত্মসম্মান দেখায় তাকে? রাফির চিন্তা ভাবনায় এক বালতি পানি ঢেলে দিল টুসি। রাফির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মমতা বেগম নিজের মতো করে কাজে ব্যস্ত হয়ে পড়লেন। সুজন পকেট থেকে ফোনটা বের করে ডিভানে বসে কাউকে মেসেজ করে দেয়। জনি পার্স নিয়ে নিচে নেমে এসে রাফিকে রোবটের ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে, এমন সং হয়ে দাঁড়িয়ে আছিস যে এখনো? তোর 2 মিনিট কিন্তু আরো 10 মিনিট আগেই চলে গেছে। রাফির হুঁশ ফিরল। সে তখনও বাইরের দরজার দিকে তাকিয়ে আছে। জনির বলা কথাটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলেও যখন রাফি বুঝতে পারে জনি তাকে বিদ্রূপ করে কথাটা বলছে, তখন রাগী চোখে জনির দিকে তাকিয়ে রাফি বলল, একদম আমাকে কথা শোনাবি না বলে দিলাম। আজব, তোকে আমি কখন কথা শোনালাম? সবই তো তুই বলছিস। তুই দেখছিস সব কথায় ছ্যাঁত করে উঠছিস। ঘটনা কি বলতো? এসে ধরেই দেখছি। এসে ধরে কি দেখছিস? ওই মেয়েটার জন্য আমি মরিয়া হয়ে যাচ্ছি, ওকে না পেলে আমি শেষ হয়ে যাব, এমন কিছু? হোয়াট? কি যা তা বলছিস এইসব? ওই মেয়েটা মানে টুসি? 1 মিনিট, আমি তোকে এইসব কেন বলতে যাব যেখানে তুই ওকে সহ্যই করতে পারিস না?
সহ্য করার মতন কোনো কাজ আজ পর্যন্ত কি করেছে ও, যে ওকে সহ্য করব? মানছি তো আমরা সবাই যে ওর কোনো কাজ তোর সহ্য করার মতন ছিল না, সেজন্যই তো তুই ডিভোর্স চেয়েছিস। আর টুসিও তো তোকে ডিভোর্স দিয়েই দিয়েছে। আমার তো মনে হয় তুইও ডিভোর্স পেপারে সই করে দিয়েছিস। তাহলে? রাফির হঠাৎ খেয়াল হলো সে এখনো পর্যন্ত ডিভোর্স পেপারে সই করেনি। এবার নিজের ওপরে নিজেরই বিরক্ত লাগে রাফির। কিন্তু টুসি তাকে ডিভোর্স দিয়েছে মানেটা কি? বাই এনি চান্স জনি তাকে অপমান করছে? এটা ভেবে বেশ তেতে উঠল রাফি। তারপর জনিকে তেজস্বী গলায় বলল, ডিভোর্সের সিদ্ধান্ত আমার ছিল, ওর নয়। যে তুই মাইক বাজিয়ে সবাইকে শুনিয়ে বলেছিস ওই মেয়েটা আমাকে আগে ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে এটাই হচ্ছে ফ্যাক্ট। কে আগে দিল আর কে পরে দিল, এখন এই প্রশ্ন আসছে কেন? রাফি তেজ দেখিয়ে ডিভান থেকে কুশন বালিশটা ছুঁড়ে নিচে ফেলে উপরে চলে গেল। সুজনের রাফির এমন ব্যবহার একেবারে স্বাভাবিকভাবে নিতে পারল না। তার মাথায় অন্য চিন্তা এসে বাসা বাঁধে। কি বলছিস তুই? আসতে না আসতেই এইসব শুরু? হুম, তবে কিছু আমি করিনি। যা করার সেই করেছে। সেই করেছে মানে? সেই করেছে। আমি তো শুধু তার জবাব দিয়েছি মাত্র। চেষ্টা করেছি যতদূর সম্ভব তাকে এড়িয়ে চলতে। আমি সকালে বেরিয়ে না আসলে হয়তো এক কথায় দুই কথায় আমিও কিছু বলে বসতাম। বলতিস না? যে মানুষটার চোখে আমি অপয়া, সেই প্রথম থেকে সে আমাকে ঘৃণা করে, তার সাথে কথা না বাড়িয়ে তাকে এড়িয়ে চলাটাই উত্তম বলে আমি মনে করি। একই ছাদের নিচে থেকে কখনো কাউকে এড়িয়ে চলা সম্ভব? তাছাড়া এক জায়গায় দাঁড়িয়ে আছিস তুই যে। আর বলল না মেরুন, একটা হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল, তোর কি তাই মনে হয় বলতো? সম্ভব কিনা আমি জানি না, তবে আমাকে সম্ভব করতে হবে। আমি হার মানব না, মানতেও চাই না। তাছাড়া অল্প দিনেরই তো ব্যাপার। কদিনের জন্যই তো এসেছেন, জানিস কিছু? হ্যাঁ, সঠিক জানি না, তবে 2-3 মাস হয়তো। একেবারে তো আর আসেনি। একেবারের জন্য আসেনি তার মানে তো এই নয় যে সে সারাটা জীবন সেই দেশেই কাটিয়ে দিবে। প্রথমত স্বদেশ, তার উপরে নিজেদের বাড়ি পরিবার, ফিরতে তো একদিন হবেই। কি জানি, পরেরটা পরে দেখা যাবে। আমি আপাতত এই কিছুদিনের কথাই ভাবছি। আমি নিশ্চিত যা শুনলাম তোর মুখ থেকে, এই 2 মাস শেষ হতে না হতেই তোদের মধ্যে যে কোনো একজন শহীদ হয়ে যাবি রে। স্মিত হেসে দেয় টুসি। অ্যাডমিশন কোচিং শেষ করে ক্যাম্পাসের মাঠে বসে তারা দুজন গল্প করছিল। মেরুন টুসিকে রাফির বিষয়ে জিজ্ঞাসা করলে প্রথমে টুসি এড়িয়ে যায়। রাফিকে নিয়ে সে কোনো কথাই বলতে চায় না। কিন্তু মেরুনের জোড়াজুড়িতে গতকালের ঘটনা থেকে শুরু করে সকাল পর্যন্ত যা যা হয় সব কিছু খুলে বলে টুসি। উদাস মন নিয়ে এখন আর ভালো লাগছে না টুসির রাফিকে নিয়ে কিছু বলতে। মমতা বেগমকে বলে তো এসেছে সে মেরুনদের বাসায় যাবে, কিন্তু আসলে সে যাবে না। মেরুনের সাথে অনেকটা সময় পার করতে চায় সে, যেন গল্প করতে করতে সময় পার হয়ে যায় তার। কথা ঘোরানোর জন্য টুসি মেরুনকে বলল, সকাল 11টার দিকে কোচিংটা না করে আমি ভাবছি কোচিংটা বিকালে করব। আপাতত কিছুদিন দুপুরে রান্নার চাপটা প্রচুর পড়ে যাচ্ছে রে। আম্মা একা হাতে সামলাচ্ছেন অসুস্থ শরীর নিয়ে। দেখতে খুব খারাপ লাগে আমার। আমি থাকলে তার অনেক হেল্প হয়ে যাবে। রুনা আপুর ফাইনাল ইয়ারের পরীক্ষা, পড়াশোনার জন্য সেও খুব ব্যস্ত। তার উপরে সামনে তার বিয়ে, সব মিলিয়ে আমাকে সময় দিতে পারছে না। আর আমার পরীক্ষা শেষ, ফ্রি সময় পার করছি। তুই তো সকালে কোচিং করছিস, বিকেলের শিফটে কোচিং করলে কি খুব বেশি অসুবিধা হয়ে যাবে তোর? আসলে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার অনেকগুলো টিউশনি করতে হয়, তুই তো জানিস। সকালে তাদের স্কুল থাকে, নিজেদের পড়াশোনার এক হিসেব, আর নিজের খরচ চালাতে হচ্ছে আমাকে। দরিদ্র পরিবারের মেয়েদের অবস্থানটা তোর নিশ্চয় অজানা নয়। এর জন্য বিকেলের কোচিংটা আমার আর করা হবে না রে। ঠিক আছে, সমস্যা নেই, তবে আমার খুব ভালো লাগে তুই যদি নিজ দায়িত্বে নিজে নিতে পেরেছিস, এই জন্য ভেবে। আমিও টিউশনি করতে চাই, কিন্তু আমার জন্য পারি না বুঝলি। স্যারের সাথে কথা বলেছি,
আমি বিকালে শিফট চেঞ্জ করে নিয়েছি, আগামীকাল থেকে বিকালে আসব। তোর সাথে হয়তো ঠিক করে দেখাও হবে না, এর জন্য খুব খারাপ লাগছে রে। 4-5 দিন থাকার পর রুবিকে জনি নিয়ে গেছে রুবিদের দাদা শ্বশুর বাড়িতে। ঢাকার বাইরের গ্রামে তিনি মারা গেছেন, সেজন্য রুবির শ্বশুর শাশুড়ি সেখানে অবস্থান করছে। ফিরতে কিছুদিন সময় লাগবে তাদের। মমতা বেগম, রাফি দুজনে গিয়েছিল সেখানে, তারা ফিরে এসেছেন। রুনার পরীক্ষা চলছে, তাই টুসি আর রুনাকে রেখে গিয়েছিলেন সুজনদের বাসায় একদিনের জন্য। একদিন পর ফিরে এসে রুনা আর টুসিকে আনতে যান মমতা বেগম। ফিরেও আসে দিনে দিনে, কারণ রাফি বাসায় একা ছিল এবং কোনো এক কারণে রাফি যায়নি সুজনদের বাসায়। মমতা বেগম আর জোরও করেনি, যেহেতু টুসি সেখানে আছে। 2 দিন পর হঠাৎ করেই আবহাওয়া চেঞ্জ হয়। খবরে জানা যায় কোনো এক ঝড়ের তাণ্ডব শুরু হবে। হলেও তাই। স্কুল কলেজ সবকিছু বন্ধ ঘোষণা করলেও অ্যাডমিশন কোচিং সেন্টারগুলো আর বন্ধ রাখেনি তারা, কারণ সপ্তাহে 3 দিন ক্লাস হয়, মাসে মোট 12টি ক্লাস হয়। যত দ্রুত সম্ভব অ্যাডমিশন কোচিংয়ের কোর্স কমপ্লিট করিয়ে দিতে চান তারা। একটি ক্লাস মিস দেওয়া মানে অনেক কিছুই পিছিয়ে যাওয়া। বন্ধের আগের দিন আবহাওয়া খারাপ থাকলেও দুপুরের পর আকাশটা বেশ পরিষ্কার ছিল, তাই টুসি কোনো কিছু না ভেবেই কোচিং করতে চলে যায়। কোচিংটা 4টা থেকে 5:30 পর্যন্ত, কখনো কখনো 6টা পর্যন্তও হয়। 2-2.5 ঘন্টার ব্যবধানে আকাশের অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে যায়। ঝড়ের পূর্বাভাস শুরু হয়ে যায়। বাদ-সাধের সেই দিন কোচিং শেষ হয় 6টার সময়। দালানের ভেতরে সবাই থাকায় কেউ বুঝতে পারেনি বাইরে ঝড়ের শুরু হয়েছে। ছুটির পর যখন জানতে পারে, সবাই যে যার মতো করে বাসায় জানিয়ে দিলে তাদের পরিবার তাদেরকে নিয়ে যায়। টুসির কাছে ফোন না থাকায় বিপাকে পড়ে সে। মমতা বেগম টুসির চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। টুসি নিজের উদ্যোগে এখানে এসে ভর্তি হয়। মমতা বেগম দ্বিরুক্তি করেন না, টুসির ওপরে তার সম্পূর্ণ আস্থা আছে। একদম নতুন ভর্তি হওয়ায় এখানকার নাম্বার মমতা বেগমের অজানা ছিল। টুসির রুমে এসে কাগজপত্র ঘেটে ঘেটে নাম্বার না পেয়ে পরে রুনার কাছ থেকে নাম্বারটা নিয়ে ফোন দিয়েছিলেন কয়েকবার। হয়তো ক্লাস চলায় ফোন রিসিভ হয়নি তার। রুনা অন্য জায়গায় ফোন করে জানতে পারে কোচিংয়ে ক্লাস চলছে ঝড়ের মধ্যে, বাইরে যেহেতু বের হতে পারছে না, তাহলে ক্লাস মিস দেওয়ার কোনো মানেই হয় না। এই ঝড় বৃষ্টির মধ্যে বেরও হতে পারছিলেন না মমতা বেগম। চিন্তায় তার মাথার তার ছিঁড়ে পড়েছিল। টুসি কোচিংয়ে স্যারের কাছ থেকে ফোন নিয়ে মমতা বেগমকে জানায়। রাফি হলরুমের ডিভানে বসে ফোনে মাঙ্কুয়ার সাথে চ্যাটে ব্যস্ত ছিল। মমতা বেগম জ্বর অবস্থায় গুছিয়ে বের হবে, এমন সময় রাফি ফোন রেখে বলে ওঠে, মম, এই ঝড়ের মধ্যে অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ? টুসিকে আনতে যাচ্ছি, মেয়েটা ঝড়ের মধ্যে আটকে গেছে, ফোন করেছিল। আটকে গেছে যাক, তাতে তোমার আনতে যাওয়ার কি আছে? চোখ আলমারিতে তুলে রেখে চলে না কি সে? জানে না যে ঝড় হবে? যত সব। রাফি দুপুরের পর আবহাওয়া এমন ছিল না তো। টুসি যাবার পরে হঠাৎ করে, প্লিজ মম, ওর হয়ে সাফাই গেও না, বিরক্ত লাগে। বেশ। মমতা বেগম আবারও সামনে এগোতেই রাফি আবারও বলল, মম, তুমি অসুস্থ, জ্বর, এই অবস্থায় এই শরীর নিয়ে যাবে? বুঝতে পারছো কি অবস্থা হবে? দ্বিতীয় অপশন তো আর নেই রাফি। সুজনকে ফোন করেছিলাম, আজ সকালে ও গ্রামে গেছে, নয়তো ওকেই বলতাম। তাই বলে তুমি? দেরি হচ্ছে রাফি, চারিদিকে অন্ধকার, কি অবস্থা হয়তো খেয়ালও করনি তুমি। যেই বৃষ্টি শুরু হয়েছে, আজ আর থামবে বলে মনেও হয় না যে সেই ভরসায় থাকবো আমি। তাছাড়া টুসির জায়গায় রোনা হলে তো এত প্রশ্ন মনে হয় তুমি করতে? রাফির আবারও মেজাজটা গরম হয়ে গেল। এই মেয়েটার জন্য একদিন নির্ঘাত মারা যাবে সে। এই মেয়েটার বিষয়ে কথা উঠলেই এমন কিছু কথা উঠে আসে যার প্রেক্ষিতে রাফির কিছু বলার থাকে না। যাই হোক, সে কথা বাড়াতে চায় না এই বিষয়ে। রাফির চিন্তা ভাবনার মাঝে মমতা বেগম আবারও এক পা এগোলেন। একটা বাইরের মেয়ের জন্য রাফি চায় না তার মম আরো বেশি অসুস্থ হয়ে পড়ুক। মমতা বেগমকে যেতে দেখে ফট করেই রাফি বলে উঠল, এই অবস্থায় তোমাকে যেতে হবে না। তুমি হয়তো আমার কথা বুঝতে পারোনি। আমার যাওয়া ছাড়া
দ্বিতীয় কোনো অপশন নেই রাফি, শুধু শুধু আমাকে বাধা দিও না, আমি যাচ্ছি আনতে। অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল মমতা বেগম। রাফির দিকে কয়েক পলক তাকিয়ে মমতা বেগম একেবারে তাকিয়েই থাকতে লাগলো রাফির দিকে। এমন কিছু বলি নাই যে তুমি এইভাবে অবাক হয়ে তাকিয়ে আছো, শুধুমাত্র তোমার কথা ভেবেছি, মাত্র আজকের দিনের জন্য, তাও তুমি অসুস্থ বলে, নয়তো। জনি গ্রামে যাবার আগে এই বাড়ি থেকে যাবার তার বাইকটা এখানেই রেখে যায়। রাফি বাইক নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে। রেইনকোটটা না থাকায় রাফি পুরো ভিজে জবজবে হয়ে গেছে। রাস্তার পানি পায়ের হাঁটু পর্যন্ত ছুঁই ছুঁই। বহু কষ্টে রাফি ক্রসিংয়ের সামনে এসে দাঁড়ায়। টুসি স্যারের নাম্বার থেকে ফোন করে মমতা বেগমকে জানান রাফির যাওয়ার কথা। টুসি রাফিকে ভিজে জবজবে অবস্থাতে দেখে এক পাও এগিয়ে আসছে না। রাফি ভিজে যাওয়ায় হালকা আকাশি রঙের শার্টটা তার শরীরের সাথে লেপ্টে আছে। যেখানে রাফি নিজে ভিজে আছে সেখানে টুসিকে যেতে হলে রাফির সাথে তাকেও ভিজতে হবে ভেবে এগিয়েও আসছে না টুসি। তাছাড়া টুসি দরকার হলে এই ঝড় বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে বাসায় যাবে, তবু এই লোকটার সাথে যাবে না ভেবে নেয়। পরের বার মমতা বেগমের সাথে সরাসরি কথা হলে টুসি রাফিকে আসার জন্য নিষেধ করে দিত, প্রয়োজনে একাই যেত সে। রাফি বারবার হর্ন দিচ্ছে, তবুও টুসি আসছে না। রাফির খারাপ হওয়া মেজাজটা আরো বিগড়ে গেল। বার কয়েক হর্ন দেওয়ার পরও টুসি না এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এবার রাফি এক অদ্ভুত বাজে কাজ করলো। হর্ন চেপে ধরে রাখায় ক্রসিংয়ে থাকা বাকি সবাই বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে যায়। অজ্ঞত টুসি আরো বেশি বিরক্ত নিয়ে মাথায় ওড়না পেঁচিয়ে যত দ্রুত সম্ভব নিজেকে ঢেকে নিয়ে বের হয়ে এলো ক্রসিংয়ের বারান্দা থেকে। রাফি টুসিকে আসতে দেখে হর্ন থামিয়ে দেয়। টুসি গাড়িতে না উঠে রাফির পাশে এসে সোজা হাঁটা শুরু করে দেয়। বিষয়টা রাফির বোধগম্য হলো না। টুসিকে হেঁটে অনেকটা এগিয়ে যেতে দেখে রাফি যখন বুঝতে পারলো টুসি তাকে পাত্তা না দিয়ে এগিয়ে গেছে, রাফির মস্তিষ্ক তখন কেউ যেন ধূপ করে আগুন ধরিয়ে দিল। সহ্য হলো না এটা। কতটা বিরক্ত নিয়ে সে এসেছে একমাত্র সেই ভালো জানে। সেই এই ঝড় বৃষ্টির মধ্যে এত কষ্ট করে এসেছে, তখন থেকে ভিজে চলেছে এইটুকুন একটা মেয়ের জন্য, আর এই মেয়ে তাকে দেমাগ দেখিয়ে চলে গেল। আর কত সহ্য করা যায়? রাফির এইটুকু ধৈর্য সীমানার বাহিরে চলে গেল, সেটা রাফির জানা নেই। টুসি হাঁটতে হাঁটতে সেই রাস্তা পেরিয়ে অন্য রাস্তা হয়ে এক চিকন রাস্তায় আসতেই রাফি ঝড়ের গতিতে এসে টুসির সামনে গাড়ি থামিয়ে টুসির হাত ধরে টেনে দুই হাতের কবজি ধরে পেছনের ওয়ালের সাথে চেপে ধরে। আচানক এমন হওয়ায় টুসি কিছু বুঝে উঠতে পারে না। যখন বুঝতে পারে খিচিয়ে চোখটা বন্ধ করে ভয়ে সিটিয়ে যায় সে। রাফি আর টুসির মধ্যে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। রাগে রাফির মুখ কাঁপছে, বৃষ্টির পানি মাথা থেকে চুইয়ে চুইয়ে চোখ মুখে থুতনি থেকে গড়িয়ে পড়ছে রাফির। তখনও টুসির চোখ বন্ধ। ধীরে ধীরে টুসি চোখ খুলতেই, কাজল কালো চোখে চোখ পড়তেই রাফির শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। বুকের ভেতরে হৃদয়টা খুব ধুকপুক ধুকপুক করছে দ্রুত। কাজলে লেপ্টে যাওয়া দুই মায়াবী চোখ, চিকন সরু নাক, তাতে ছোট সাদা পাথরের নাক ফুল যা ক্ষণে ক্ষণে জ্বলে উঠছে। খুব কাছ থেকে না দেখলে হয়তো বোঝা মুশকিল টুসির নাকে কিছু আছে। পাতলা ঠোঁট যা গোলাপের পাপড়ির থেকে কোনো অংশে কম মনে হলো না রাফির। টুসির পেঁচিয়ে রাখা ওড়নাটা সরে পড়ল মাথা থেকে। রাফি খুব গভীরভাবে দেখতে থাকলো টুসির আস্ত মুখটা। টুসি কাঁপতে থাকা চোখ আর ঠোঁট খুব টানছে রাফিকে। পরম আবেশে রাফির চোখটা বন্ধ করে নেয়। টুসি রাফির এমন চাহনিতে বিরক্ত নিয়ে ধাক্কা দিতে যায় রাফিকে, কিন্তু রাফির মতো বলিষ্ঠ দেহের অধিকারী সুদর্শন পুরুষের পাকাপোক্ত হাতের কাছে টুসি নিহাতি একটা পিঁপড়া সমান। রাফিকে এক চুলো নড়াতে পারল না টুসি। তাই রেগে গিয়ে চোখটা উল্টিয়ে উঁচু করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনি একটা নিচু মনের মানুষ, তার পরিচয় আগেই পেয়েছিলাম, কিন্তু আপনার যে চরিত্রেও দোষ আছে তা আজ আমি বুঝতে পারলাম।
রাফির এতক্ষণ যে অদ্ভুত অনুভূতি জন্মেছিল টুসির জন্য তা মুহূর্তেই যেন বিলীন হয়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে টুসির দিকে তাকিয়ে টুসির হাত আরো শক্ত করে ধরে বলল, অ্যাটিটিউড? অ্যাটিটিউড দেখাচ্ছ তুমি আমাকে? কি ভেবেছ কি নিজেকে? আমার সামনে অ্যাটিটিউড দেখিয়ে পার পেয়ে যাবে? তোমাকে তো আজ আমি। টুসির দুই হাতের কবজি এতটাই জোরে ধরেছে রাফি যেন তাই এক্ষুনি ভেঙে যাবে বলে টুসির মনে হলো। টুসিকে আরো একটু চেপে ধরে রাফি ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার থেকে সবসময় দূরে থাকবে। আর তোমার এই ফালতু অ্যাটিটিউড আর আত্মসম্মান আমাকেই দেখাতে আসবে না একদমই। টুসি রাফির হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টায় মোছড়ামুছড়ি করছে। রাফি টুসির দুই পায়ের পাতার উপরে জুতা পরা অবস্থায় নিজের এক পায়ের অর্ধেকাংশ এমনভাবে রেখেছে যে টুসি পা সরানোর জন্য চেষ্টা করলেই হয়তো পড়ে যেতে পারে। তার ওপর টুসির পায়ের জুতা সামনের পাথর হালকা থাকায় এক প্রকার গেঁথে যাচ্ছিল তার পায়ে। এটা মনে হলো টুসির। বিষয়টা টুসি বুঝতে পারলেও পানির জন্য রাফি ঘুণ অক্ষরেও ধারণাও করতে পারেনি নিচে তার পায়ের চাপে পিষে টুসির ক্ষত হচ্ছে। টুসির মুখ থেকে একটি শব্দ বের করছে না, অথচ এমনভাবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে দেখে টুসির দুই হাত রাফির এক হাতের বাঁধনে নিয়ে বেখেয়ালি অন্য হাতে টুসির কোমরটা খামচে ধরে। টুসির হাত উঁচু হয়ে থাকায় এলোমেলোভাবে কামিজের চিরাটায় রাফির শক্ত হাতের থাবায় কিছুটা সেলাই খুলে যায়। বুঝতে পেরে লজ্জায় চোখটা বন্ধ করে নেয় টুসি। এটা দেখে রাফি বলল, ভাঙবে তবু মস্কাবে না তাই না? বারবার বলার পরও সেই সো কল্ড অ্যাটিটিউড দেখাতে উঠে পড়ে লেগেই থাকবে। আহ ছাড়ুন, লাগছে আমার। ও রিয়েলি? আমি তো ভাবলাম আজ হাত ভেঙে আলাদা হয়ে গেলেও সেই অ্যাটিটিউড দেখাতে নিজের হাতের বলি দিবে তুমি। আফটার অল এবার আমাকে ভুল প্রমাণ করে দিলে। ফট করে টুসিকে পুরোপুরি ছেড়ে দিয়ে রাফি এক হাতে দূরে সরে দাঁড়িয়ে পড়ল। এই চুনোপুটির মতো শরীর নিয়ে এমন ভাব দেখাতে আসো কেন যেন বুঝি না। এই একটাই দোষ আপনাদের মতো পুরুষ মানুষের, জানেন সেটা? সৃষ্টিকর্তা গায়ে জোর দিয়েছে বলে তার অপব্যবহার করে নিজেদেরকে বাহাদুর মনে করেন আপনারা। শরীরের এই জোরটুকু না থাকলে হয়তো। রাফি আবারও তেড়ে এসে টুসির এক হাতের বাজু অন্য হাতের টুসির মুখটা চেপে ধরে চোখে চোখ রেখে বলল, কি বললে তুমি? জোর না থাকলে কি? বলো কি? ক্ষমতার অপব্যবহার করি আমরা মানে? টুসি রাফির চেপে ধরে রাখা মুখে বহু কষ্টে বিদ্রুপ করে হেসে দেয়। রাফি টুসির এমন বিদ্রুপ করা হাসির মানে উদ্ঘাটন করতে গিয়েই লক্ষ্য করে সে আবারও জোর করে টুসির ওপরে নিজের শক্তি প্রয়োগ করছে। বিষয়টা বুঝতে পেরেই রাফি টুসিকে আবারও ছেড়ে দিয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। আজ 2 দিন হলো টুসি নিজের রুম থেকে বের হচ্ছে না। তার একটাই কারণ, ভুলক্রমে যেন রাফির সামনে না পড়ে সে। সেদিন কত সময় যে ওইভাবে দুজনে দাঁড়িয়েছিল কেউই জানে না তারা। টুসির গোলাপি রঙের জামাটা ভিজে ছিঁড়ে তার শরীরের ভাঁজ স্পষ্ট দৃশ্যমান হতেই টুসির মাথা থেকে কাপড় সরিয়ে নিজের গায়ে জড়িয়ে নিয়েছিল লজ্জায়। বিষয়টা লক্ষ্য করে রাফি সেদিন পা থেকে আপাদমস্তক টুসিকে ধীরে ধীরে পর্যবেক্ষণ করছিল। লজ্জায় মরে মরে অবস্থা হয়ে যাচ্ছিল তখন টুসির। টুসির জানা নেই রাফি টুসির সেই লজ্জাজনক বিষয়টা বুঝতে পেরেছিল কিনা। হয়তো বুঝতে পেরেছিল, তাই তো কোনো বাক্য ব্যয় না করে বাইকে বসে তা স্টার্ট দিয়ে বসেছিল মিনিট খানিক সময়। টুসি যখন বুঝতে পারল রাফি তার গাড়িতে ওঠার অপেক্ষা করছে, তখন সে কোনো মতে এসে যতদূর সম্ভব তাদের মাঝে দূরত্ব বজায় রেখে পিছিয়ে বসেছিল টুসি। বারবার সেই দৃশ্যটুকু চোখের সামনে ভেসে উঠছিল টুসির। না পারছিল টুসি কাউকে বলতে, আর না পারছিল টুসি তা ভুলতে। পরীক্ষার শেষ হবার পর আর কলেজে আসা হয়নি টুসির মেরুনের। আজ কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য কলেজে যেতে হয়েছে টুসিকে। কাজের কাজ তো হলোই না, কলেজে এসে বিপাকে পড়ে যায় টুসি। অনার্স ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলছিল। টুসি মেরুনকে যে শিক্ষক এসেছিল সেই পরীক্ষার হলে ডিউটিতে ব্যস্ত ছিল। বসে বসে অনেকটা সময় পার করে প্রায় 12টার দিকে টুসি আর মেরুন
ক্যান্টিনে যায় কিছু খাওয়ার জন্য। জাঁকজমক বরাবরই টুসি এড়িয়ে চলতে পছন্দ করে। ক্যান্টিন থেকে খাবার নিয়ে টুসি আর মেরুন সোজা বের হয়ে আসে কলেজের মাঠের বাউন্ডারির কোনায় এক নির্জন জায়গায়। কলেজের পেছনের সাইডে বিশাল বড় এক দিঘির কর্ণে, যার চারপাশে বসে থাকার জন্য সিমেন্টের তৈরি বেঞ্চ করা আছে অনেকগুলো। টুসি আর মেরুন সেখানে বসে ক্যান্টিন থেকে আনা খাবারটুকু খেতে শুরু করে। খাবারের অর্ধেকটুকু শেষ করতেই টুসির গলায় শুকনো খাবার আটকে যায়। সাথে সাথেই কাশি শুরু হয়ে যায় টুসির। মেরুনের কাছে যতটুকু পানি ছিল তা খাবার পরও টুসির কাশি কিছুতেও কমল না, তার রেশ কাটেনি। মেরুন টুসিকে বসতে বলে পানির পট নিয়ে দ্রুত পানি আনতে যায়। কলেজের বাউন্ডারি থেকে তারা অনেকটা কর্নারে আসায় টিউবওয়েলটা বেশ দূরে। টুসি থেমে আসা কাশি খুক খুক করে বাড়তে থাকে। চোখ বন্ধ করে টুসি গলা চাপতে চাপতে হঠাৎ করে ঘেউ ঘেউ শব্দে টুসির সামনের দিকে তাকাতেই দেখে 3-4টা কুকুর তার সামনে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে। একা থাকায় এতগুলো কুকুর দেখে ভয়ে তটস্থ হয়ে যায় টুসি। বেঞ্চে রাখা খাবার তুলে নিয়ে বুকে চেপে ধরতেই কুকুরের ঘেউ ঘেউ দ্বিগুণ হারে বেড়ে যায়। টুসি ভয়ে দৌড় দিতে থাকে। কিছুটা সামনে এগোতেই একটি কুকুর টুসির সামনে এসে টুসির দিকে তাকিয়ে অনবরত ঘেউ ঘেউ করতে থাকে। কোথা থেকে আরো 2টা কুকুর এসে জোটে। ভয়ে টুসির হাত থেকে খাবারটা পড়ে যায়। কুকুরগুলো এগিয়ে আসতেই টুসি লাফ দিয়ে পেছনে সরতেই পা ফসকে পড়ে যায় সেই দিঘিতে। মেরুনকে পানির টিউবওয়েল থেকে ভরতে দেখে সুজন এগিয়ে আসে মেরুনের দিকে। পকেটে ফোন ভরে নিয়ে মেরুনকে বলে, তুই এখানে একা? টুসি কোথায়? ওকে তো দেখছি না। আরে বেআই মশাই যে। ও মা, টাই শুট কোট পরে একদম হিরো হয়ে এসেছেন যে আজ। ব্যাপারটা কি বলুন তো? হুম? সে যাই হোক, কয়েকদিন পর আপনাকে দেখে নয়ন দুটো জড়িয়ে গেল আমার। তোর নয়ন জোড়ানো না পুড়ে ছাই হয়ে গেল, তাতে আমার কি কাজ রে? সেটাই তো। তা হঠাৎ আপনি এখানে উদয় হলেন কিভাবে? এই কলেজটা কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয়। আমিও এখানকার একজন স্টুডেন্ট। তাই আমাকে এসব না বলে কাজের কথা বল। টুসি কোথায়? ওফস, ভুলেই গেছি। টুসির জন্যই তো পানিটা নিতে আসলাম। খাবার আটকে গিয়েছিল গলায়। যতটুকু পানি ছিল খাইয়ে এসেছি। কোথায় ও এখন? মানে ঠিক আছে তো? হুম, চলেন। মেরুন সুজনকে টুসি সেখানে ছিল সেখানেই আনতেই অবাক হয়ে যায়। কাঙ্ক্ষিত জায়গা থেকে সামান্য একটু দূরে টুসি গলা পানিতে 2 হাত ক্রস করে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে। পাশেই 2টা কুকুর নিচে পড়ে থাকা খাবারগুলো চেটে পুটে খাচ্ছে। একটি কুকুর চারিদিকে নাক দিয়ে খাবারের গন্ধ শুকছে। বাকি 2টা কুকুর পানিতে টুসির দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছে ক্ষণে ক্ষণে। সুজন দ্রুত এসে তাড়া দিতেই কুকুরগুলো যে যার মতো করে পালিয়ে যায়। সুজন কোটটা খুলে মেরুনের হাতে দিয়ে ঝাঁপ দিয়ে পানিতে নেমে টুসিকে আস্তে ধীরে পানি থেকে তুলে উপরে নিয়ে আসে। তখনও ভয়ে সাপ টুসির 2 চোখে মুখে স্পষ্ট বিদ্যমান। থরথর করে অনবরত কাঁপছে টুসি। ক্লাস 5-এ থাকতে গ্রামে একবার স্কুল থেকে আসার সময় কুকুরের কামড় দিয়েছিল তাকে। কতগুলো ইনজেকশন পুশ করতে হয়েছিল তার শরীরে, ভাবতেই এখনো শরীরে কাঁটা দিয়ে উঠছে। সেখান থেকে কুকুরকে ভীষণ ভয় পায় টুসি। তবে 1-2টা কুকুর হলে খুব বেশি একটা ভয় পেত না হয়তো। এতগুলো কুকুর তার দিকে তেড়ে এসে ঘেউ ঘেউ করতে দেখে পুরানো ভয়টা জেঁকে বসেছে। সাদা জামা টুসির শরীরে লেপ্টে আছে, এটা দেখে পড়তেই সুজন মেরুনের হাতের থেকে তার কোটটা নিয়ে টুসির গায়ে জড়িয়ে দিল। মেরুন টুসিকে পাশের বেঞ্চে বসিয়ে পানি দিতেই তা ঢকঢক করে গিলে নিল টুসি। বসে থাকার কিছুক্ষণ পর টুসি একটু স্বাভাবিক হলে টুসো সুজন মেরুনকে বিদায় জানিয়ে টুসিকে বাসায় পৌঁছে দেয়। রাফি হলরুমে ডিভানে বসে মমতা বেগমের সাথে রুনার বিয়ের বিষয়ে কথা বলছিল। রাফি এখানে এসেছে অলরেডি 15 দিন হয়ে গেছে। এই মাসের মধ্যে রুনার পরীক্ষা শেষ হয়ে যাবে। পরীক্ষা শেষ হবার 2-3 দিন পরই রুনার বিয়ের তারিখ পাকা করতে চায় রাফি। রাফি রুনাকে জিজ্ঞাসা করায় রুনা জানায় অল্প সময়ের মধ্যে বিয়ের তারিখ কাছাকাছি পড়লে তার কোনো অসুবিধা নেই তাতে। শুনে রাফি মমতা বেগম দুজনেই খুশি হয়ে যায়। ভালোই ভালোই বিয়েটা যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে চায় রাফি।
দিন যত যাচ্ছে ছুটির সময় ততই ঘনিয়ে আসছে। তাছাড়া বিয়ে সম্পন্ন হবার পর রাফিকে ফিরতে হবে আবার অস্ট্রেলিয়াতে। এখানে থাকলে টুসির চিন্তা ভাবনা সবসময় রাফির মাথায় একদম জেঁকে বসে আছে। যতই অন্যদিকে মন দিতে চাইছে রাফি, সেই ঘুরে ফিরে সব জায়গাতেই টুসিকে কিভাবে যেন আটকে পড়ছে রাফি। কিন্তু এমন কেন হচ্ছে বারবার, বেমালুম একেবারে রাফি। টুসিকে দুই হাত ধরে নিজের সাথে মিশিয়ে সুজনকে আসতে দেখে রাফির টনক নড়ে উঠল। মমতা বেগম টুসিকে এমন ভিজে ভয়ার্ত চেহারায় দেখে দ্রুত বিচলিত হয়ে উঠে আসে টুসির নিকটে। ব্যস্ত গলায় জিজ্ঞাসা করলো, টুসি, কি হয়েছে মা তোর? এমন দেখাচ্ছে কেন? সুজন, কি হয়েছে ওর? টুসি মমতা বেগমকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মমতা বেগম এবার ভয় পেয়ে যায়। মেয়েটাকে তো এমন ভয় পেয়ে কাঁদতে দেখেনি কখনো মমতা বেগম। তাহলে আজ এমন কি হলো যে এইভাবে টুসি কাঁদছে? ভেবে পাচ্ছেন না তিনি। সুজন আর টুসি দুজনেই ভিজে আছে। খেয়াল হতে রাফির দুই হাত রাগে শক্ত করে মুষ্টিবদ্ধ করে নিল। পা থেকে টুসির দিকে তাকাতেই যখন দেখতে পেল টুসির শরীরে একটা কোট, যা দেখেই বোঝা যাচ্ছে সুজনের কাপড়ের সাথে মিল আছে, তখনই কপালের রগ দুটো পাশে ফুলে ওঠে একেবারে। নিজের রাগটাকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ল রাফির। মমতা বেগম আবারও ব্যস্ত হয়ে বলল, সুজন, কিছু বলছিস না কেন? কি হয়েছে ওর? তুইও তো দেখছি ভিজে আছিস। সত্যি করে বল, কি হয়েছে? আমার যে ভয় করছে। ভয় পাবার মতো কিছু হয়নি ফুপু, তুমি ব্যস্ত হয়েও না। আসলে কুকুর তাড়া করেছিল, তাই ভয় পেয়ে নিজেকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েছিল। ও মা, কামড়ে দেয়নি তো কোথাও? টুসি মা আমার, কোথায় লেগেছে বল মা? টুসি মমতা বেগমকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এটা দেখে সুজন বলল, ফুপি, চিন্তা করো না তুমি, কুকুর কামড়াতে পারেনি ওকে। আমি ছিলাম তো সেখানে। মমতা বেগম টুসির কপালে মুখে চুমু এঁকে দিয়ে আদর করে বুকের সাথে জড়িয়ে নিল। তারপর সুজনকে বসতে বলে টুসিকে নিয়ে সোজা উপরে চলে আসলো ফ্রেশ হবার জন্য। মমতা বেগম চলে যেতেই রাফি সুজনকে ঠ্যাস মেরে বলল, পড়াশোনা শেষ করতে না করতেই মানব সেবায় ব্যস্ত হয়ে পড়েছিস দেখছি। খুব ভালো। মামা মামি জানেন তো? অবশ্য একটা মহৎ গুণ এটা কিন্তু। ফোঁস করে একটা দম ছেড়ে আবারও বলল, তো সেবাটা কি একজনের মধ্যে সীমাবদ্ধ নাকি এর বাইরেও? রাফি ঠ্যাস মেরে কথা বলার মানে বুঝতে পেরে সুজন চোরা হেসে বলল, মানব সেবা কিনা জানি না ভাই, তবে কারোর ক্ষতি করার কারণ হয়নি কখনো। কেউ বিপদে পড়লে এগিয়ে যাওয়ার চেষ্টা করি সব সময়। সব কিছুর ঊর্ধ্বে আপনি যেটা শুনতে চাইছেন তা হলো টুসির বিষয়টা সম্পূর্ণ আলাদা। দাঁতে দাঁত চেপে রাগে সুজনের সব কথা শুনলেও সুজনের বলা শেষের বাক্যটা ঠিক হজম করতে পারল না রাফি। তীক্ষ্ণ চোখে তাকিয়ে গোবরা সাপের মতো করে ফুঁসতে ফুঁসতে সে সোজা উপরে চলে আসলো। সিঁড়ির কাছে মমতা বেগমকে ফিরতে দেখে রাফি পেছন ঘুরে সুজনের দিকে তাকিয়ে একবার নিজের ঘরে চলে গেল। মমতা বেগম নিচে এসে সুজনকে একটা টাওয়েল দিয়ে মাথাটা মুছতে বলে ওয়াশরুম থেকে ফ্রেশ হতে বলে। সুজন মাথা মুছে মমতা বেগমকে জানায় তার ভীষণ তাড়া আছে, তাই তাকে এক্ষুনি যেতে হবে। মমতা বেগম এটা নাকচ করলেও সুজন সুন্দর করে বুঝিয়ে চলে যায় নিজের বাসায়। টুসি বেশ লম্বা শাওয়ার শেষ করে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বাইরে বেরিয়ে আসতেই রাফিকে বেলকনির দরজায় লাগামহীনভাবে এক পা উঁচু করে দাঁড়িয়ে আপেল খেতে দেখে অনেকটা অবাক হয়ে যায় টুসি। গায়ের ওড়নাটায় আর একটু নিজেকে ঢেকে নিয়ে টুসি মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে আসতেই পেছন থেকে রাফি আপেলের একটা বাইট করে বলল, লজ্জা করে না একটা পুরুষ মানুষের শরীরের সাথে লেপ্টে সাথে সারাটা পথ এইভাবে আসতে? তখন আত্মসম্মান কোথায় যায় একটু শোনাবেন আমাকে? টুসির ভীষণ রাগ হলো এবার। এখন মনে হলো ভয় কাঁপছে সে তার উপর। রাফি এমন কমেন্টস টুসির গায়ে যেন আগুন ধরিয়ে দিল। টুসি খুব ভালো করে বুঝতে পারলো রাফি এখন তাকে অপমান করতে এসেছে এখানে। তবুও চুপ করে রইল টুসি। টুসি চায় না রাফির সাথে কোনো রকম তর্ক বা কথা বলতে। টুসিকে চুপ করে থাকতে দেখে বাইরে যাবার জন্য এক পা এগোতেই রাফি ঝাঁঝালো কণ্ঠে বলল,
কিছু সময়ের জন্য ধরে নিয়েছিলাম তোমার নামের সাথে নোংরা শব্দটা দেওয়াটা মনে হয় আমার ভুল ছিল, কিন্তু এখন বুঝতে পারছি আমি তখন ঠিকই ছিলাম। তেতে উঠলো এবার টুসি। সব সময় ধৈর্যের একটা সীমা থাকে। টুসি চাইছে না রাফির সাথে কথা বলতে, কিন্তু এই মানুষটা টুসির ধৈর্য ক্ষমতা সীমা পেরিয়ে যাচ্ছে বারবার। আপেলটা ছুঁড়ে মেরে রাফি দাঁতে দাঁত চেপে টুসিকে আবারও বলল, এই বাড়ির মেয়েরা রাস্তাঘাটে নোংরামি করে বেড়ায় না, আর তুমি একটা বাইরের ছেলের সাথে কন্টিনিউয়াসলি ঢলাঢলি করে বেড়াও। বিন্দু পরিমাণও আত্মসম্মান বোধ থাকলে কেউ এতটা নিচে নামতে পারে না। আর তুমি, সমস্যা কি আপনার বলুন তো? ঢলাঢলি করে বেড়ানো মানে কি, হ্যাঁ? আর বাইরের লোক কাকে বলছেন? তেড়ে এসে রাফি বলল,